কিভাবে দূরত্ব কমানো যায় মুক্তাদির রশিদ, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে আমরা অনেকগুলো হ্যাঁ রোমিও অনেক কিছু বলতে পারবে। এই যে দূরত্বটা হয়েছে, জুন এখন এমন একটা অবস্থা হয়েছে যে ডিসেম্বর না জুন, জুন তো শুধু জুন না, জুন যেন একটা সংশয়ের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থাটা কেন হলো মুক্তাদির? আমার কাছে ধন্যবাদ সবাইকে। আমার কাছে মনে হয়েছে যে উনি শুরুতে কিছু ব্লান্ডার করেছেন ডক্টর ইউনূস। তা সেটা হচ্ছে যে উনি কোনো ক্লিয়ার ভিশন দেননি। উনি প্রথম 6 মাস কি করবেন, তারপরে 6 মাস কি করবেন, তারপরে 6 মাস কি করবেন, ওনার কোনো ছিল না, ভিশন ছিল না। আমি এই কথা প্রথম থেকে বলছিলাম, আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে কথা বলেছি, আমরা এই কথাটা বলেছি যে ওনার কোনো ক্লিয়ার ভিশন নাই। উনি যদি শুরুতে আসতেন, স্টেবিলিটি আনবেন, উনি স্থিতিশীলতা আনবেন দেশে এবং সবাইকে নিয়ে বসে যে কাজটা করছিলেন উনি ওটা করবেন। দ্বিতীয় কাজটা ছিল বিচার এবং সংস্কারের কাজটাকে দ্রুত গতিতে নিয়ে যাওয়া, এবং সেই সাথে লাস্ট 6 মান্থ ওনার কাজ ছিল যে উনি নির্বাচনের প্রস্তুতি নেবেন। নির্বাচনের জন্য যারা মাঠে যাওয়ার তারা মাঠে যাওয়া অলরেডি শুরু করেছে, তাদেরকে বলতেন যে আপনারা একদম সুন্দর পরিবেশে সবাই এনসিপি থেকে শুরু করে এবি পার্টি, জামাত যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বিঘ্নে নির্বাচনের দিকে যাবেন। এই যে ক্লিয়ার ভিশনের যে অভাব, এটা একটা মিসট্রাস্ট তৈরি করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং উনি যেটা করেছেন ওনার আশেপাশে কি এটা সবাই বলছে যে ওনার হি ইজ ফিল আপ উইথ সো মেনি এলিটস। তো এলিটস যারা, তারা তাকে যেভাবে বোঝাচ্ছেন দীর্ঘদিনের সারথি, তাদের বাইরে উনি আসলে ভাবতে পারছেন না। এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যখন মানুষের সাথে কন্ট্যাক্ট, যেমন শেখ হাসিনা কেন পতন হলো, এটা বড় কারণ হচ্ছে যে উনি মানুষের সাথে নাই। ওনার নেতাকর্মীদের খুব সিলেক্টিভ মানুষ তার কাছে যায়, ওনারা ভিতরের কথাগুলো জানতেন না। এটা কি আমাদের অনুমান নাকি এটা তথ্য আকারে আপনি জানেন? আমি উনি কেন কথা বলবেন? দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে ওনার একটা কিচেন ক্যাবিনেট আছে, ঠিক আছে, এটা বলা হচ্ছে, এবং তারাই তাকে সবকিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। কিচেন ক্যাবিনেট তো সবারই থাকে, সবারই থাকে, এটা ভালো, কিন্তু ওইটা থাকাটা এই ক্ষেত্রে আসলে, কারণ উনি তো আমাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে উনি বসেছেন, তো ওনার জন্য এটা ডিফিকাল্ট। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে উনি মিসট্রাস্ট তৈরি করার যে জায়গাগুলো, সেই জায়গাতে উনি যে উনি সলভ করার জন্য কোনো মানে অ্যাকশান নেবেন সেটা উনি নেন। ফর এক্সাম্পল, আপনারা একজন ব্যক্তি আছেন যিনি কন্টিনিউয়াস কথা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে, কেউ আছেন বিএনপি নেতাদেরকে নিয়ে সমালোচনা করছেন ফেসবুক, টুইটার, সবখানে। এইটা যে উনি অভিভাবক হিসেবে বলবেন যে এগুলো করা যায় না, এগুলো করা উচিত না, আপনি দেখেছেন। আমি প্রেস সচিবকে প্রশ্ন করেছিলাম যে নরেন্দ্র মোদী কখনো প্রেস কনফারেন্স করে না, আমরা দেখেছি গত 9 মাসে উনিও কোনো প্রেস কনফারেন্স করে না। উনি কি নরেন্দ্র মোদীকে ফলো করছেন? তো উনি বলেন যে ইট ইজ আওয়ার স্টাইল, আমরা এভাবেই কথা বলতে চাই। একটা প্রেস কনফারেন্সে যখন মানুষ কথা বলে, সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করবে, তখন অনেক কিছুই সহজ হয়ে যেত। উনাকে যখন প্রশ্ন করা হতো আপনি কেন জুন মাসে দিবেন, আমার কাছে আমি আসার সময় এটা নিয়ে আসছিলাম যে 2024 সাল থেকে 73 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো ইলেকশন আপনি দেখাতে পারবেন যে ইলেকশনটা জানুয়ারি বা ডিসেম্বর মাসের বাইরে একটা ইলেকশন হয়েছে, যেটা আমাদের 96-এর ইলেকশন, সেটা কেন হয়েছিল সবাই আমরা জানি। তো এইটা বাদে আপনি কেন জুনে যাচ্ছেন, এটা তো আমারও প্রশ্ন। এখন আমি একজন ব্যক্তি হিসাবে কি মনে করি যে আমি বুঝতে পারতেছি যে বিএনপি যে কথা বলছে সেটাও আবার একদম ইয়ে না যে আমাকে ডিসেম্বরেই করতে হবে। এই ক্রাইসিসটা হচ্ছে আমাদের সোসাইটিটা হয়তো ডক্টর ইউনূস বুঝতে পারছেন না, আমার ধারণা এটা। কারণ উনি তো দীর্ঘদিন বিদেশে থাকছেন, বিদেশে পড়াশোনা করছেন, বা ওনার একটা কম্পার্টমেন্টের জায়গা আছে। আমাদের সোসাইটিতে বাবা তার বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, এরকম ব্যাপার থাকে, এক একজনের সাথে এক এক ধরনের বন্ডিং থাকে। তো আমি ধরে নিচ্ছি যে বিএনপি হচ্ছে তার বড় ছেলে আর এনসিপি হচ্ছে তার ছোট ছেলে। তো ছোট ছেলেটার আবেগ আবদার অনেক বেশি থাকে, সেই জন্য সে আগে যেয়ে বলতে পারে যে আপনি যদি কথা না শোনেন তাহলে সে রিজাইন করবে, আপনারা যদি বেশি ডিস্টার্ব করেন সে রিজাইন করবে। এটা কিন্তু আমরা প্রকাশ্যে কারোর মুখ দিয়ে শুনিনি, এটা ওনার মুখ দিয়ে শুনতে এনসিপির কাছ থেকে শুনতেছি, যেটা খুবই একটা বায়াস টাইপের কথাবার্তা। কিন্তু যদি উনি বড় বাবা হয়ে থাকেন, অভিভাবক হয়ে থাকেন, ওনার কাজটা হচ্ছে এই বড় ছেলের কথাটাও শোনা, ছোট ছেলেকেও স্নেহের ভাবে ওনাকে দেখা। উনি এটা করতে ব্যর্থ হচ্ছেন, এবং এতে করে আজকে আপনি দেখছেন যে সালাউদ্দিন ভাই যে কথা বলেছেন বা অন্য নেতারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে, এটা তো ভালো না। কারণ আমি তো ভোট দিতে পারিনি ভাই, আমি তো চাই যে ভোট দিব কিভাবে, সেই ভোটের জায়গাটা আমার কোথায়? একটা জনগণের জায়গা থেকে আমি যখন এই বিভিন্ন মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, তারা কি বলছেন? তারা বলছেন যে ভাই একটা সুষ্ঠু সুন্দর ভোট চাই, একটা সরকার আসুক, আমার ভোটটা দিয়ে আমার নেতাকে আমি নির্বাচিত করব। আমরা এখানে একটি বিষয়ে কথা বললাম, সেটা হচ্ছে সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দূরত্ব টপ লেভেলে, সেটা তথ্য আকারে আপনার কাছে কি আছে? আসলে কোনো কারণ আছে কিনা এটার?
অবশ্যই আছে, কেন থাকবে না? আপনি আমাকে দেখেন, আমি জানি না আপনারা আমার প্রিয় বড় ভাই মঞ্জু ভাই অবশ্যই খলিলুর রহমানকে দীর্ঘদিন চিনেন, কিন্তু বাংলাদেশের বড় সংখ্যক মানুষ খলিলুর রহমান সাহেবকে চিনেন না। যারা গত 15 বছরে তাকে দেখেনি, উনি কি কখনো সমালোচনা করেছেন? ওনার আইডিতে গেলে আপনি দেখবেন বাংলাদেশের 2-3 জন মানুষের সাথে ওনার হয়তো মিউচুয়াল ফ্রেন্ড আছে। খলিল সাহেবকে যে দেওয়া হলো সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে, এটা তো আপনি এমন একজন মানুষকে দিচ্ছেন যার সম্পর্কে দীর্ঘদিনের মানুষ, মানে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ জানে না, হঠাৎ করে একটা এলিয়ান মানুষকে আপনি দিচ্ছেন। আমি তো মানে কেন এর আগেও তো দেওয়া হয়েছে, যেমন গওহর রিজভিকে হঠাৎ এনে বসানো হয়েছিল, তখন রিজভিকে বাংলাদেশের মানুষ আছে দীর্ঘদিন ধরে চিনে। উনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগে ওনার ভাই পাইলট ছিলেন, উনি অক্সফোর্ডে তখন থেকেছেন, সেখান থেকে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল মেকানিজমের সাথে উনি জড়িত, এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেকানিজম কি হবে, নির্বাচন কিভাবে হবে, সবকিছু উনি করছেন। মানে বাংলাদেশের মানুষ চেনে কিনা সেটা যদি মানদণ্ড হয়, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ তার চিন্তা, এটা আস্থার সংকট, এটা বেসিক্যালি আস্থার সংকট। আমি যাকে দিচ্ছি সেই মানুষটা কি আসলে আমার কিনা, বা আমি কি তার কাছে বিশ্বাস করতে পারি কিনা, আমি কি গেলে আমাকে নিবে, মানে আমি না, একজন পলিটিশিয়ানকে দিলেই তার সবাই নিয়ে নিবে, সে কতটুকু। যেমন ধরেন ইন্ডিয়াতে একে অ্যান্টনি ছিলেন ডিফেন্স মিনিস্টার, এবং ডিফেন্স মিনিস্টার হওয়ার কারণে মানে কংগ্রেসের মিনিস্টার ছিলেন, ওনাকে অনেকে মানে সেনাবাহিনীর অনেকে পছন্দ করতেন না। কারণ হচ্ছে যে উনি যে কোনো পারচেজ উনি সহজে দিতেন না, বলতেন যে আমি যেন কোনো দুর্নীতির ভিতর দিয়ে কোনো প্রকিউরমেন্টের ভিতর। আপনি কি মনে করেন যে এই নিয়োগটাই এই দূরত্ব সৃষ্টির কারণ? এই দূরত্ব আমরা জানি আগে থেকেও ছিল, কিন্তু আমি বলছি যে এটা একটা মানে একটা আগুনের ভিতরে আরো কিছুটা তেল দেওয়া, ঠিক আছে, এটাই হয়েছে। মানে আমার কাছে মনে হয় যে আরো অনেক অনেক বিষয়, আমি যখন কথা বলছিলাম যারা এগুলো নিয়ে মিডিয়েট করে, কথা বলে, আপনি দেখেন হাসনাত যেভাবে কথা বলেছেন, হ্যাঁ, একটা মানুষের পার্সোনাল লেভেলে আপনি একটা কথা সেটাকে পাবলিকলি এনে আপনি যেভাবে উস্কাই দিচ্ছেন মানুষকে, পাকিস্তান বানাবেন আপনি একদম পাকিস্তানের মতো, যে এখানে ইমরান খান ক্যাপ্টেন বাংলাদেশ হয়ে গেল আর আর্মিকে আপনি ইয়ে করছেন। আমাদের খুবই জনপ্রিয় একজন নেতা, সে আর্মিকে চাকর বাকর বলছেন। এগুলো তো আপনি মিসট্রাস্ট তৈরি হয় যখন এরকম আপনি বলছেন। এটা আসলে আপনি যদি আমাকে সম্মান না দেন, আমি কি আপনাকে সম্মান দিব? আমাদের সোসাইটি তো মিউচুয়াল রেসপেক্টের উপরে গড়ে ওঠে। এইগুলোকে আসলে আমাদের বোঝা উচিত। এখন সিচুয়েশনটা হচ্ছে এটা টক্সিসিটির দিকে চলে গেছে। এই টক্সিসিটিটা কমানোর দায়ভার হচ্ছে দুজন মানুষের, এবং আমি মনে করি যে 3 জন মানুষ এটার জন্য যথেষ্ট। এক, ডক্টর ইউনূস হিমসেলফ, খালেদা জিয়া দায়িত্ব নিতে পারেন, এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে রোল প্লে করতে পারেন। এইখানে যদি একজন মানে যে রাজনীতিবিদ ভবিষ্যৎ দেখেন এরকম মানুষকে যদি আপনি নিয়ে আসেন, তাকে নিয়ে এসে যদি বলেন যে ভাই আপনি এটি মিটিগেট করেন, আপনার উচিত এখানে সমাধান করা, সেই দিকে যাওয়া উচিত। খালেদা জিয়া যদি এখন ইউনূসের সাথে বসে এই জিনিসটা সমাধান করে ফেলেন, উনি ইতিহাসের আরেকজন মানে শ্রদ্ধাভাজন মানুষ যেভাবে আছেন, আরও ওনার শ্রদ্ধা বেড়ে যাবে। এই জায়গাটা খুব প্রয়োজন।